এই হল আমার সেই রহস্যময় যাত্রার সম্পূর্ণ বিবরণ। একটি যাত্রা যেটি ব্যক্তিগত সংকট থেকে শুরু হয়ে সামাজিক সেবায় পরিণত হয়েছে। একটি যাত্রা যেটি আমাদের সবাইকে শিখিয়েছে যে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। কিন্তু আমার এই দীর্ঘ বিবরণীর আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ বাকি আছে যেগুলো আমি এখন বলবো। বছর ৫ পর একদিন একটি বিশেষ ঘটনা ঘটেছিল। আমাদের সংগঠনের একটি কর্মী আমাকে জানালো যে তার এক আত্মীয়ের পরিবারে খুবই অদ্ভুত সমস্যা হয়েছে। কী ধরনের সমস্যা, আমি জিজ্ঞেস করলাম। আন্টি, ওই পরিবারে একসাথে ৩টি সদস্যের মধ্যে একই রকম অস্বাভাবিক আচরণ দেখা দিয়েছে। বাবা, মা আর মেয়ে, ৩জনেই একে অপরের প্রতি অদ্ভুত আচরণ করছেন। আমি চমকে উঠলাম। একসাথে ৩জনের? হ্যাঁ আন্টি। এটা তো আমাদের আগের অভিজ্ঞতার চেয়েও জটিল। আমি তৎক্ষণাৎ তানভীরকে ডাকলাম। আমরা মিলে সেই পরিবারের কাছে গেলাম। পরিস্থিতি দেখে আমি হতবাক হয়ে গেলাম। সেই পরিবারের বাবা তার মেয়ের প্রতি, মা তার ছেলের প্রতি, আর মেয়ে তার বাবার প্রতি একই ধরনের অস্বাভাবিক আচরণ করছিল। এটা কিভাবে সম্ভব? তানভীর বলল। আমি বললাম, এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ষড়যন্ত্র। আমরা তৎক্ষণাৎ গুরুজিকে খবর দিলাম। তিনি এসে পরিস্থিতি দেখে বললেন, এটা খুবই শক্তিশালী এবং জটিল তন্ত্রমন্ত্রের প্রভাব। এমন জটিল কাজ সাধারণ তান্ত্রিকের পক্ষে করা সম্ভব নয়। তাহলে কে করেছে? আমি জিজ্ঞেস করলাম। এটা কোনো বড় ধরনের সংগঠিত গ্রুপের কাজ। তারা নিশ্চয়ই এই পরিবারকে টার্গেট করে এই কাজ করেছে। আমরা সেই পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম যে গত মাসে তাদের বাড়িতে একদল লোক এসেছিল। তারা বলেছিল যে তারা সমাজসেবক। তারা পরিবারের সবার সাথে আলাদা আলাদাভাবে কথা বলেছিল। সেই কথোপকথনের পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে, পরিবারের বড় ছেলে বলল। গুরুজি বললেন, এটা একটা পরিকল্পিত আক্রমণ। তারা পুরো পরিবারটাকে নষ্ট করার চেষ্টা করেছে। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে আমাদের বিরুদ্ধেও হয়তো এই ধরনের আরও বড় ধরনের আক্রমণ আসতে পারে। আমি তানভীরকে বললাম, আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের কাজ যত বিস্তৃত হচ্ছে, আমাদের শত্রুরাও তত শক্তিশালী হচ্ছে। তানভীর বলল, মা, আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে হবে। আমরা আমাদের সংগঠনে একটি নিরাপত্তা বিভাগ গঠন করলাম। এই বিভাগের কাজ হল এই ধরনের আক্রমণ থেকে আমাদের সদস্যদের রক্ষা করা। কিছুদিন পর আরও একটি ঘটনা ঘটল। আমাদের এক কর্মীর পরিবারে হঠাৎ করে অনেক অর্থনৈতিক সমস্যা দেখা দিল। তার ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি সন্দেহ করলাম যে এটাও হয়তো কোনো ষড়যন্ত্রের অংশ। আমাদের তদন্তে জানা গেল যে তার ব্যবসার ক্ষতি করার জন্য কেউ ইচ্ছাকৃতভাবে কাজ করেছে। যারা এই কাজ করেছে তাদের সাথে সেই পুরনো তান্ত্রিক চক্রের যোগাযোগ আছে। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে আমাদের বিরুদ্ধে একটা সুসংগঠিত অভিযান চলছে। তারা শুধু তন্ত্রমন্ত্র দিয়ে আক্রমণ করছে না, তারা অর্থনৈতিক এবং সামাজিকভাবেও আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমি আমাদের সবাইকে নিয়ে একটা জরুরি সভা ডাকলাম। সভায় আমি বললাম, আমাদের বিরুদ্ধে যে শক্তিরা কাজ করছে তারা আমাদের চেয়ে অনেক বেশি সংগঠিত। আমাদেরও আরও সংগঠিত হতে হবে। তানভীর বলল, মা, আমাদের আরও মানুষের সাথে যোগাযোগ বাড়াতে হবে। একা একা আমরা এই লড়াইয়ে জিততে পারব না। সুমাইয়া বলল, আম্মা, আমার মনে হয় আমাদের আন্তর্জাতিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করা দরকার। আমি তাদের পরামর্শ মেনে নিলাম। আমরা বিভিন্ন দেশের অনুরূপ সংগঠনগুলোর সাথে যোগাযোগ করতে শুরু করলাম। জানতে পারলাম যে এই ধরনের সমস্যা সারা পৃথিবীতেই আছে। বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে পারিবারিক বন্ধন ভাঙার চেষ্টা চলছে। আমেরিকার একটি সংগঠনের প্রধান আমাদের সাথে কথা বলে জানালেন যে তারাও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। আমাদের এখানেও পারিবারিক বন্ধন দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করা হচ্ছে, তিনি বলেছিলেন। ইউরোপের একটি সংগঠনও আমাদের জানিয়েছিল যে তাদেরও অনুরূপ অভিজ্ঞতা হয়েছে। আমি বুঝতে পারলাম যে এটা শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটা একটা বিশ্বব্যাপী সমস্যা। আমরা একটি আন্তর্জাতিক জোট গঠন করলাম। এই জোটের নাম দিলাম বিশ্ব পারিবারিক একতা সংস্থা। এই সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের অভিজ্ঞতা শেয়ার করি। আমরা একে অপরকে সাহায্য করি। একদিন জার্মানির একটি পরিবারের সমস্যার কথা জানতে পারলাম। তাদের সমস্যাটা আমাদের প্রথম অভিজ্ঞতার সাথে অনেক মিল ছিল। আমরা ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে কথা বললাম। আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম। তাদের সেই পরিবারের মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আপনারা না থাকলে আমি জানতামই না যে এই ধরনের সমস্যার সমাধান আছে। আমি তাকে বলেছিলাম, ধৈর্য রাখুন। ভালোবাসা দিয়ে সব সমাধান করা যায়।
সেই পরিবারও পরে সুস্থ হয়ে গিয়েছিল। তারা এখন জার্মানিতে আমাদের মতো কাজ করছে। এইভাবে আমাদের কাজ ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে লাগল। কিন্তু এর পাশাপাশি আমাদের বিরুদ্ধে আক্রমণও বাড়তে লাগল। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসতে লাগল। একদিন আমাদের সংগঠনের প্রধান অফিসে একটি সন্দেহজনক প্যাকেট এল। আমাদের নিরাপত্তা বিভাগ সেটি পরীক্ষা করে দেখল যে সেখানে কিছু বিষাক্ত পদার্থ ছিল। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে আমাদের বিরুদ্ধে শত্রুরা এখন শারীরিক আক্রমণের পথও বেছে নিয়েছে। আমি পুলিশে খবর দিলাম। তারা তদন্ত করে বলল যে এটা একটা সুপরিকল্পিত আক্রমণ। আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে হল। কিন্তু এসব বাধাবিপত্তি আমাদের কাজ বন্ধ করতে পারল না। বরং এগুলো আমাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলল। তানভীর বলল, মা, তারা যত আক্রমণ করবে আমরা তত শক্তিশালী হয়ে উঠব। আমি বললাম, হ্যাঁ, সত্যের পথে চললে বাধা আসবেই। কিন্তু সত্যই জয়ী হয়। আমাদের কাজ এগিয়ে চল। আরও বেশি পরিবারের কাছে আমাদের বার্তা পৌঁছাতে লাগল। একদিন একটি বিশেষ ঘটনা ঘটল। একটি টেলিভিশন চ্যানেল আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাল। তারা বলল যে আমরা নাকি মানুষকে বিভ্রান্ত করছি। এই মিথ্যা প্রচারণার ফলে অনেক মানুষ আমাদের সম্পর্কে সন্দেহ করতে শুরু করল। আমি খুব মানসিক কষ্ট পেলাম। এত বছর সেবা করার পর মানুষ আমাদের সম্পর্কে এমন ভাবছে। কিন্তু সুমাইজা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মা, যারা আমাদের সেবা পেয়েছে তারা কখনো আমাদের বিরুদ্ধে যাবে না। সত্যিই কিছুদিন পরেই হাজার হাজার মানুষ আমাদের পক্ষে দাঁড়াল। যারা আমাদের সাহায্য পেয়েছিল তারা সবাই এগিয়ে এল। তারা সবাই মিলে সেই টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে প্রতিবাদ জানাল। তাদের চাপের মুখে সেই চ্যানেল আমাদের কাছে ক্ষমা চাইল। এই ঘটনার পর আমাদের জনপ্রিয়তা আরও বেড়ে গেল। আরও বেশি মানুষ আমাদের কাজে আগ্রহী হল। সরকারও আমাদের কাজের স্বীকৃতি দিয়ে একটি জাতীয় পুরস্কার দিল। পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমি বলেছিলাম, এই পুরস্কার শুধু আমাদের নয়। এটা সেই সব পরিবারের যারা কঠিন সময়ে একসাথে থেকেছে। এটা সেই সব মানুষের যারা ভালোবাসাকে সবচেয়ে বড় শক্তি মনে করেন। আমাদের নাতিনাতনীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। তারা খুব গর্বিত ছিল। আরিয়ান বলেছিল, নানি, আমি বড় হয়ে তোমার চেয়েও বড় কাজ করব। আমি তাকে আশীর্বাদ করে বলেছিলাম, তুই অবশ্যই পারবি। আমাদের কাজের স্বীকৃতি পাওয়ার পর আন্তর্জাতিক পর্যায়েও আমাদের গ্রহণযোগ্যতা বেড়ে গেল। জাতিসংঘের একটি বিভাগ আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করল। আমি বললাম, আমরা যেকোনো ইতিবাচক উদ্যোগে সাহায্য করতে প্রস্তুত। জাতিসংঘের সাথে মিলে আমরা একটি বৈশ্বিক প্রচারণা শুরু করলাম। এর নাম দিলাম পারিবারিক একতা দিবস। প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে সারা পৃথিবীতে পারিবারিক বন্ধনের গুরুত্ব নিয়ে অনুষ্ঠান হয়। এই উদ্যোগ খুবই সফল হয়েছে। বিভিন্ন দেশের মানুষ এই দিনে তাদের পারিবারিক বন্ধন আরও মজবুত করার চেষ্টা করে। আমাদের ছোট্ট গ্রাম থেকে শুরু হওয়া যাত্রা আজ বিশ্বব্যাপী পৌঁছে গেছে। কিন্তু এই সব কিছুর মধ্যেও আমি কখনো ভুলি না যে সবকিছুর শুরু হয়েছিল সেই নৌকায় যাত্রার দিন থেকে। আজও মাঝে মাঝে আমি সেই নদীর ধারে যাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবি যে কিভাবে একটি কঠিন মুহূর্ত আমাদের পুরো জীবনের গতিপথ পাল্টে দিয়েছে। আমি এখনও সেই করিম মিয়ার কথা মনে করি। যদিও তিনি আমাদের ক্ষতি করতে চেয়েছিলেন, কিন্তু অনিচ্ছায় তিনি আমাদের এই মহান কাজের পথ দেখিয়েছেন। অবশ্য করিম মিয়া এখন জেলে আছেন। তার সাজার মেয়াদ আরও কয়েক বছর বাকি। একদিন আমি তানভীরকে বলেছিলাম, তুই কি চাইস আমরা করিম মিয়ার সাথে দেখা করি? তানভীর একটু ভেবে বলেছিল, কেন মা? আমার মনে হয় আমাদের তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তার অন্যায় কাজের ফলেই আমরা এত বড় একটা সত্য আবিষ্কার করতে পেরেছি। তানভীর বলেছিল, তুমি ঠিকই বলেছ মা। চলো দেখা করি। আমরা জেলখানায় গিয়ে করিম মিয়ার সাথে দেখা করেছিলাম। তিনি আমাদের দেখে অবাক হয়ে গিয়েছিলেন। আপনারা আমার সাথে দেখা করতে এলেন, তিনি বিস্মিত হয়ে বলেছিলেন। আমি বলেছিলাম, হ্যাঁ, আমরা আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। ধন্যবাদ? কেন? আপনার সেই কাজের ফলে আমরা বুঝতে পেরেছি যে পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ। আমরা এখন হাজার হাজার পরিবারকে সাহায্য করতে পারছি। করিম মিয়া চোখে পানি নিয়ে বলেছিলেন, আমি যা করেছিলাম সেটা খুবই ভুল ছিল। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি বলেছিলাম, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি এখন ভালো মানুষ হয়ে উঠুন। আমি জেল থেকে ছাড়া পেলে আপনাদের কাজে সাহায্য করতে চাই। তানভীর বলেছিল, আপনি যদি সত্যিই পরিবর্তিত হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে সুযোগ দেব।
সেই সাক্ষাতের কয়েক মাস পর করিম মিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন। তিনি আমাদের সংগঠনে এসে সবার কাছে ক্ষমা চেয়েছেন। এখন তিনি আমাদের সাথে কাজ করেন। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এই ধরনের তান্ত্রিক আক্রমণ চিহ্নিত করতে পারি। এই ঘটনা আমাদের শিখিয়েছে যে কোনো মানুষই সম্পূর্ণ খারাপ নয়। পরিস্থিতি এবং পরিবেশ মানুষকে খারাপ পথে নিয়ে যায়, কিন্তু ভালোবাসা এবং ক্ষমার শক্তি যে কাউকে ভালো পথে আনতে পারে। আজ আমাদের সংগঠনে ৫,০০০-এরও বেশি সক্রিয় কর্মী আছে। ২০টি দেশে আমাদের শাখা আছে। আমরা প্রতি বছর হাজার হাজার পরিবারকে সাহায্য করি। আমাদের কাজের খবর এখন বিভিন্ন বইতে লেখা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের গল্প পড়ানো হয়। সুমাইয়ার লেখা সেই বইটি এখন ৫টি ভাষায় অনুবাদ হয়েছে। সারা পৃথিবীর মানুষ এই বই পড়ে উপকৃত হচ্ছে। আমাদের নাতিনাতনীরা এখন কিশোর কিশোরী। তারা আমাদের কাজে সক্রিয়ভাবে অংশ নেয়। তাদের বয়সী ছেলেমেয়েদের মধ্যে পারিবারিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার কাজ করে। আরিয়ান এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। সে বলেছে যে সে আমাদের এই কাজকে আরও আধুনিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাবে। আয়েশা কলেজে পড়ে। সে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে। সে বলেছে যে সে সুমাইজা ফুপুর মতো এই ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে চায়। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই কাজ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে। এখন যখন আমি এই দীর্ঘ গল্পের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তখন আমার মনে হচ্ছে যে জীবনটা সত্যিই অদ্ভুত। একটি সাধারণ নৌকা যাত্রা থেকে শুরু করে আমরা আজ এত দূর এসেছি। একটি পারিবারিক সমস্যা থেকে আমরা শিখেছি জীবনের সবচেয়ে বড় সত্যগুলো। আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাদের এই কাজ করার সুযোগ দিয়েছেন। আমার বিশ্বাস, আমাদের এই ছোট্ট প্রচেষ্টা একদিন একটা বড় পরিবর্তন আনতে পারবে। একদিন সারা পৃথিবীর প্রতিটি পরিবার শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু আমার গল্পে আরও একটি চমকপ্রদ অধ্যায় আছে যেটা আমি এখন বলব। গত বছর, যখন আমাদের সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছিল, তখন একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। আমাদের অনুষ্ঠানে একজন বিদেশি অতিথি এসেছিলেন। তিনি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। তার নাম ড. জেমস উইলিয়ামস। অনুষ্ঠানের পর তিনি আমার সাথে ব্যক্তিগত কথা বলার অনুরোধ জানালেন। তিনি বললেন, মিসেস মৌসুমী, আপনাদের কাজ নিয়ে আমি গত ৫ বছর ধরে গবেষণা করছি। আমি অবাক হয়ে বললাম, আমাদের কাজ নিয়ে গবেষণা? হ্যাঁ। আমি মানুষের মনের উপর পারিবারিক বন্ধনের প্রভাব নিয়ে গবেষণা করি। আপনাদের কেস স্টাডি আমার গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বললেন, আমার গবেষণায় আমি একটি চমকপ্রদ তথ্য আবিষ্কার করেছি। কী তথ্য? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। আপনাদের পরিবার এবং আপনাদের মতো যে পরিবারগুলো এই ধরনের আক্রমণ সামলেছে, তাদের মস্তিষ্কে একটি বিশেষ ধরনের পরিবর্তন ঘটেছে। আমি আরও অবাক হলাম। মস্তিষ্কে পরিবর্তন? হ্যাঁ। যখন পারিবারিক বন্ধন চরম পরীক্ষার মুখে পড়ে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে যা মানুষের সহানুভূতি এবং ভালোবাসার ক্ষমতা বাড়িয়ে দেয়। তিনি আরও বললেন, আপনার ছেলে তানভীর এবং আপনার পুরো পরিবারে এই পরিবর্তন লক্ষ্য করা যায়। এর ফলেই আপনারা এত বেশি মানুষের সাথে সহানুভূতি প্রকাশ করতে পারেন। এই তথ্য শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি কখনো ভাবিনি যে আমাদের সেই কঠিন অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কেও পরিবর্তন এনেছে। ড. উইলিয়ামস আরও বললেন, আমি আপনাদের অনুমতি চাই আমার গবেষণা প্রকাশ করার জন্য। এটি বিজ্ঞানের জগতে একটি নতুন দিগন্ত খুলে দেবে। আমি পরিবারের সবার সাথে পরামর্শ করে তাকে অনুমতি দিলাম। তার গবেষণাপত্র প্রকাশিত হওয়ার পর বিশ্বের নানা প্রান্ত থেকে বিজ্ঞানীরা আমাদের সাথে যোগাযোগ করতে লাগলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমাদের আরও বিস্তারিত গবেষণায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাল। আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করলাম। প্রথমবারের মতো আমি বিদেশ ভ্রমণ করলাম। তানভীর, সুমাইজা আর রফিক আমার সাথে গেলেন। হার্ভার্ডে গিয়ে আমি আরও অনেক চমকপ্রদ তথ্য জানতে পারলাম। সেখানকার গবেষকরা জানালেন যে আমাদের মতো পরিবারগুলোর মধ্যে একটি বিশেষ ধরনের সামাজিক অ্যান্টিবডি তৈরি হয়। সামাজিক অ্যান্টিবডি মানে কি? আমি জিজ্ঞেস করেছিলাম। এটা হলো এমন একটা মানসিক প্রতিরোধ ব্যবস্থা যা পরিবারকে যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে, তারা ব্যাখ্যা করেছিলেন। তারা আরও বলেছিলেন যে এই সামাজিক অ্যান্টিবডি শুধু নিজেদের পরিবারেই কাজ করে না, এটা অন্য পরিবারগুলোতেও ছড়িয়ে দেওয়া যায়। আর সেটাই আপনারা করছেন, তারা বলেছিলেন। আপনাদের সংগঠনের মাধ্যমে আপনারা এই প্রতিরোধ ব্যবস্থা অন্য পরিবারগুলোতে ছড়িয়ে দিচ্ছেন। এই গবেষণার ফলাফল বিজ্ঞানের জগতে নতুন একটি শাখার জন্ম দিয়েছে।
এর নাম ফ্যামিলি রেজিলিয়েন্স সায়েন্স বা পারিবারিক স্থিতিস্থাপকতা বিজ্ঞান। এখন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়াশোনা করা হয়। আমাদের গল্প সেই পাঠ্যক্রমের অংশ। হার্ভার্ড থেকে ফিরে এসে আমি আরও উৎসাহিত হয়ে কাজ করতে লাগলাম। এখন আমি জানি যে আমাদের কাজ শুধু সেবামূলক নয়, এটা বৈজ্ঞানিকভাবেও গুরুত্বপূর্ণ। আমাদের সংগঠন এখন একটি গবেষণা কেন্দ্রও খুলেছে। সেখানে পারিবারিক বন্ধনের উপর বিভিন্ন গবেষণা হয়। সুমাইজা এই গবেষণা কেন্দ্রের প্রধান হয়েছে। সে এখন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক। তানভীর আমাদের সংগঠনের আন্তর্জাতিক বিভাগের প্রধান। সে বিভিন্ন দেশে গিয়ে আমাদের কাজ ছড়িয়ে দেয়। রফিক আমাদের প্রশিক্ষণ বিভাগের প্রধান। তিনি নতুন কর্মীদের প্রশিক্ষণ দেন। আর আমি এখনও সেই সাধারণ মৌসুমী খান, যে মানুষের কষ্ট দেখলে এগিয়ে যাই, যে বিশ্বাস করি যে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। গত মাসে আমাদের কাজের জন্য জাতিসংঘ থেকে একটি বিশেষ সম্মাননা পেয়েছি। সেই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম, আমাদের এই যাত্রা শুরু হয়েছিল একটি নৌকা থেকে। সেই নৌকায় বসে আমি কখনো ভাবিনি যে একদিন আমি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে কথা বলব। কিন্তু জীবন আমাদের শিখিয়েছে যে কোনো ক্ষুদ্র প্রচেষ্টাই ক্ষুদ্র থাকে না যদি সেটা ভালোবাসা আর সত্যের ভিত্তিতে করা হয়। সেই অনুষ্ঠানে আমাদের পুরো পরিবার উপস্থিত ছিল। আমাদের নাতিনাতনীরাও ছিল। আরিয়ান সেদিন আমাকে বলেছিল, নানি, আমি গর্বিত যে আমি তোমার নাতি। আমি তাকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমিও গর্বিত যে তুই আমার নাতি। আয়েশা বলেছিল, নানি, তোমার মতো হতে পারলেই আমি সফল হব। আমি বলেছিলাম, তুই আমার চেয়েও ভালো হবি। এখন আমার বয়স হয়েছে। চুল সম্পূর্ণ সাদা হয়ে গেছে। শরীরেও কিছুটা দুর্বলতা এসেছে। কিন্তু মনটা এখনও তরুণের মতো। প্রতিদিন সকালে আমি আমাদের সংগঠনের অফিসে যাই। সেখানে নতুন নতুন সমস্যা নিয়ে মানুষ আসে। আমি তাদের কথা শুনি এবং সাহায্য করার চেষ্টা করি। কিছুদিন আগে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। একটি বিদেশি পরিবার আমাদের কাছে এসেছিল। তাদের সমস্যা ছিল আমাদের প্রথম অভিজ্ঞতার হুবহু মতো। কিন্তু চমকপ্রদ ব্যাপার হল, সেই পরিবারের মা আমাকে দেখেই কাঁদতে শুরু করেছিলেন। কেন কাঁদছেন? আমি জিজ্ঞেস করেছিলাম। আমি আপনাকে স্বপ্নে দেখেছি, তিনি বলেছিলেন। আমি অবাক হয়ে বলেছিলাম, স্বপ্নে? হ্যাঁ। আমার সমস্যা যখন চরমে পৌঁছেছিল, তখন আমি স্বপ্নে দেখেছিলাম যে একজন মহিলা আমাকে সাহায্য করবেন। আর আজ আপনাকে দেখে আমি বুঝতে পারলাম যে আপনিই সেই মহিলা। এই কথা শুনে আমার গা শিউরে উঠেছিল। আমি বুঝতে পারিনি যে এটা কিভাবে সম্ভব। পরে আমি এই ঘটনা গুরুজিকে বলেছিলাম। তিনি বলেছিলেন, এটা খুবই স্বাভাবিক। যখন কেউ সত্যিকারের সেবায় নিজেকে নিয়োজিত করে, তখন তার চারপাশে একটা আধ্যাত্মিক শক্তি তৈরি হয়। এই শক্তি দূর থেকেও মানুষকে আকর্ষণ করে। এই ব্যাখ্যা শুনে আমি বুঝতে পারলাম যে আমাদের কাজ এখন শুধু পার্থিব নয়, এটা আধ্যাত্মিক পর্যায়েও পৌঁছে গেছে। আমাদের সংগঠনে এখন বিভিন্ন ধর্মের মানুষ কাজ করে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে একসাথে কাজ করি। কারণ ভালোবাসার কোনো ধর্ম নেই। আমাদের কাজে এখন আর কোনো বাধা আসে না। কারণ মানুষ বুঝতে পেরেছে যে আমরা সত্যিকারের মঙ্গলের জন্য কাজ করি। আমাদের সংগঠনের শাখা এখন ৩৫টি দেশে আছে। লাখো পরিবার আমাদের সাহায্য পেয়েছে। আমি যখন এই সব পরিসংখ্যান দেখি, তখন মনে হয় যেন স্বপ্ন দেখছি। সেই ছোট্ট গ্রামের মেয়ে আজ এত বড় কাজের সাথে জড়িত। কিন্তু আমি কখনো ভুলি না যে এই সব কিছুর মূলে আছে সেই নৌকার যাত্রা। সেই দিনের সেই কঠিন পরীক্ষা। আজও মাঝে মাঝে আমি সেই নদীর ধারে গিয়ে বসি। সেই জায়গাটা এখন আমাদের জন্য একটা তীর্থস্থানের মতো। আমাদের সংগঠন সেই জায়গায় একটা স্মৃতিফলক লাগিয়েছে। সেখানে লেখা আছে, এই স্থান থেকেই শুরু হয়েছিল এক মহান যাত্রা। যে যাত্রা প্রমাণ করেছে যে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। অনেক মানুষ সেই জায়গায় এসে প্রার্থনা করে। তারা তাদের পারিবারিক সমস্যার সমাধান চায়। আমি দেখেছি যে অনেক মানুষের সমস্যা সত্যিই সমাধান হয়ে গেছে। গুরুজি বলেন যে যে জায়গা সত্যিকারের ভালোবাসার পরীক্ষা হয়, সেই জায়গা পবিত্র হয়ে যায়। আমি এখন আমার জীবনের সন্ধ্যাবেলায় পৌঁছেছি। কিন্তু আমার মনে কোনো অনুশোচনা নেই। আমি যা করার ছিল তা করতে পেরেছি। আমার বিশ্বাস, আমাদের এই কাজ আমাদের মৃত্যুর পরেও চলতে থাকবে। আমাদের সন্তাননাতিরা এটা এগিয়ে নিয়ে যাবে। তানভীর এখন আমাদের সংগঠনের প্রধান নির্বাহী। সে খুবই দক্ষতার সাথে কাজ পরিচালনা করছে।
সুমাইয়া আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কাজ ছড়িয়ে দিচ্ছে। রফিক আমাদের পরিবারের এবং সংগঠনের স্তম্ভ। তার পরামর্শ ছাড়া আমরা কোনো বড় সিদ্ধান্ত নিই না। আমাদের নাতিনাতনীরা আগামী প্রজন্মের নেতৃত্ব দেবে। আমি নিশ্চিত যে আমাদের এই কাজ শতাব্দীর পর শতাব্দী চলতে থাকবে। আজ যখন আমি এই অসংখ্য কথার শেষে এসে পৌঁছেছি, তখন আমার মনে হচ্ছে যে আমি একটা পূর্ণ জীবন যাপন করেছি। আমার জীবনে দুঃখ এসেছে, কিন্তু সেই দুঃখই আমাকে শিখিয়েছে সুখের মূল্য। আমার জীবনে সংকট এসেছে, কিন্তু সেই সংকটই আমাকে দিয়েছে শক্তি। আমার জীবনে পরীক্ষা এসেছে, কিন্তু সেই পরীক্ষাতেই প্রমাণিত হয়েছে আমাদের ভালোবাসার গভীরতা। আজ আমি যারা আমার এই দীর্ঘ গল্প শুনেছেন, তাদের সবাইকে একটি কথা বলতে চাই। জীবনে যখন কোনো কঠিন সময় আসবে, তখন হতাশ হবেন না। মনে রাখবেন যে প্রতিটি সংকটের মধ্যেই লুকিয়ে আছে একটা সুযোগ। আমাদের সেই নৌকার যাত্রার দিনে যদি সেই ঝড় না উঠত, যদি তানভীরের সেই সমস্যা না হতো, তাহলে হয়তো আমরা কখনো জানতেই পারতাম না যে আমাদের মধ্যে এত বড় শক্তি লুকিয়ে আছে। প্রতিটি পরিবারের মধ্যেই আছে অসীম সম্ভাবনা। শুধু প্রয়োজন সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার। আর সবচেয়ে বড় কথা, একে অপরকে ভালোবাসুন। ভালোবাসার কাছে কোনো সমস্যাই বড় নয়। আমার এই গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের কাজ কখনো শেষ হবে না। যতদিন পৃথিবীতে পরিবার থাকবে, ততদিন আমাদের এই কাজের প্রয়োজন থাকবে। আমি আশা করি যে আমার এই গল্প শুনে অনেক পরিবার উপকৃত হবে। তারা বুঝতে পারবে যে পারিবারিক ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ। আর যদি কখনো কোনো কঠিন সময় আসে, তাহলে মনে রাখবেন, আপনি একা নন। আপনার পরিবার আছে। আর আপনার পরিবারের ভালোবাসা আছে। এই ভালোবাসাই আপনাকে যে কোনো সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে। এই আশা এবং বিশ্বাস নিয়েই আমি আমার এই দীর্ঘ আখ্যানের ইতি টানছি। আল্লাহ সবার মঙ্গল করুন। আমি আশা করি যে আমার এই গল্প শুনে অনেক মানুষ উপকৃত হবে। তারা বুঝতে পারবে যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। তারা বুঝতে পারবে যে ভালোবাসা আর ধৈর্য দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা গিয়েছিল পরে। গুরুজি আমাদের বলেছিলেন যে করিম মিয়ার মতো লোকেরা শুধু তন্ত্রমন্ত্র ব্যবহার করে না, তারা আধুনিক মনোবিজ্ঞানের কৌশলও ব্যবহার করে। মানে, আমি জিজ্ঞেস করেছিলাম। তারা মানুষের মনের দুর্বলতা খুঁজে বের করে। তারপর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তানভীর বলেছিল, তাহলে আমার ক্ষেত্রে সেই দুর্বলতা কি ছিল? তোমার মায়ের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা। এটা সব ছেলেদের মধ্যেই থাকে। কিন্তু তারা সেটাকে ভুল দিকে ঘুরিয়ে দিয়েছিল। আমি বললাম, কিন্তু ছেলেদের মায়ের উপর নির্ভরশীলতা তো স্বাভাবিক। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। কিন্তু তারা সেই স্বাভাবিক অনুভূতিকে বিকৃত করে দিয়েছিল। তারা তানভীরের মনে এমন ভাবনা ঢুকিয়ে দিয়েছিল যেটা একেবারেই অস্বাভাবিক। গুরুজি আরও বলেছিলেন যে এই ধরনের আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার জন্য আমাদের মানসিক শক্তি বাড়াতে হবে। কিভাবে? রফিক জিজ্ঞেস করেছিলেন। নিয়মিত ধ্যান করুন। মন শান্ত রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, পরিবারের সবার সাথে খোলামেলা কথা বলুন। গোপনীয়তা রাখবেন না। আমরা গুরুজির পরামর্শ মেনে চলতে শুরু করেছিলাম। প্রতিদিন সকালে একসাথে ধ্যান করি। আর সন্ধ্যায় একসাথে বসে দিনের সব ঘটনা নিয়ে আলোচনা করি। এর ফলে আমাদের পরিবারে যোগাযোগ আরও ভালো হয়েছে। আমরা একে অপরের মনের কথা আরও ভালোভাবে বুঝতে পারি। একদিন তানভীরের বন্ধু সাকিব আমাদের বাড়িতে এলো। সে একটু চিন্তিত লাগছিল। তানভীর তাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার সাকিব? তোকে চিন্তিত লাগছে? সাকিব বলল, আসলে আমাদের পরিবারে একটা সমস্যা হয়েছে। আমার ছোট বোন হঠাৎ করে খুব অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। আমি আগ্রহী হয়ে জিজ্ঞেস করলাম, কি ধরনের অদ্ভুত আচরণ? সে আমার বাবার সাথে খুব খারাপ ব্যবহার করে। আগে সে বাবাকে খুব ভালোবাসত। কিন্তু এখন বাবার কথা শুনতেই চায় না। তানভীর আর আমি একে অপরের দিকে তাকালাম। আমাদের মনে হলো এটা আমাদের সেই অভিজ্ঞতার সাথে মিল রয়েছে। তানভীর সাকিবকে বলল, তুই কি লক্ষ্য করেছিস যে তোর বোনের এই পরিবর্তন কখন থেকে শুরু হয়েছে? সাকিব চিন্তা করে বলল, গত মাসে আমাদের এক দূরসম্পর্কের আত্মীয় বাড়িতে এসেছিল। তারপরেই এই সমস্যা শুরু। আমি বললাম, সেই আত্মীয় কী ধরনের মানুষ ছিল? বেশ রহস্যময় ধরনের। সে আমাদের সাথে অনেক গল্প করেছিল। বিশেষ করে আমার বোনের সাথে। তানভীর বলল, সাকিব, আমি মনে করি তুই তোর বোনকে একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যাস। কি ধরনের বিশেষজ্ঞ? আমি বললাম, আমরা একজন গুরুজির কাছে গিয়েছিলাম।
তিনি আমাদের অনেক সাহায্য করেছিলেন। আমরা সাকিবকে আমাদের সেই অভিজ্ঞতার কথা বললাম। সে খুব মনোযোগ দিয়ে শুনল। আন্টি, আপনি কি সেই গুরুজির ঠিকানা দিতে পারবেন? অবশ্যই। তুই তোর পরিবারকে নিয়ে তার কাছে যা। পরে জানতে পারলাম যে সাকিবের বোনের সমস্যাও আমাদের মতোই ছিল। সেই আত্মীয় তার উপর এক ধরনের মানসিক প্রভাব বিস্তার করেছিল। গুরুজির চিকিৎসার পর সাকিবের বোনও সুস্থ হয়ে গেল। সাকিব আমাদের খুব ধন্যবাদ জানিয়েছিল। এই ঘটনার পর আমরা বুঝতে পারলাম যে এই ধরনের সমস্যা অনেক পরিবারেই হচ্ছে। কিন্তু অনেকেই সেটা বুঝতে পারে না। তানভীর বলল, মা, আমার মনে হয় আমাদের এই অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করা উচিত। আমি বললাম, কিভাবে? আমরা গ্রামে একটা সচেতনতা কর্মসূচি করতে পারি। মানুষদের বলতে পারি যে এই ধরনের সমস্যা হলে কি করতে হবে। আমি তার প্রস্তাবে রাজি হলাম। আমরা গ্রামের মানুষদের নিয়ে একটা সভার আয়োজন করলাম। সেই সভায় আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম। অনেক মানুষই বলল যে তাদেরও এই ধরনের সমস্যা হয়েছে। একজন বৃদ্ধ লোক বললেন, আমার নাতির সাথেও এই ধরনের সমস্যা হয়েছিল। কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটা কোনো বাহ্যিক প্রভাবের কারণে। আরেকজন মহিলা বললেন, আমার মেয়ের আচরণ হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়েছিল। এখন আমি বুঝতে পারছি যে এর পিছনে কোনো ষড়যন্ত্র ছিল। আমরা সবাইকে গুরুজির ঠিকানা দিয়ে দিলাম। অনেকেই তাদের পরিবার নিয়ে গুরুজির কাছে গেল। কয়েক মাস পর দেখা গেল যে আমাদের গ্রামের অনেক পরিবারের সমস্যা সমাধান হয়ে গেছে। গুরুজি একদিন আমাদের বললেন, আপনাদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আপনারা অনেক পরিবারকে সাহায্য করেছেন। আমি বললাম, গুরুজি, আমরা শুধু আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। কিন্তু সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক মানুষই এই ধরনের সমস্যায় ভুগে কিন্তু কারো সাথে শেয়ার করতে পারে না। তানভীর বলল, গুরুজি, আমরা কি আরও বড় পরিসরে এই কাজ করতে পারি? অবশ্যই। আপনারা অন্যান্য এলাকায়ও এই সচেতনতা ছড়িয়ে দিতে পারেন। আমরা গুরুজির পরামর্শ মতো আশপাশের গ্রামগুলোতেও এই কর্মসূচি করতে শুরু করলাম। অনেক মানুষই আমাদের সাহায্য চাইতে লাগল। একদিন একজন মহিলা কাঁদতে কাঁদতে আমাদের কাছে এলেন। তার ছেলে হঠাৎ করে পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করবেন না। আমরা আপনাকে সাহায্য করব। আমরা তাকে গুরুজির কাছে নিয়ে গেলাম। গুরুজি দেখার পর বললেন যে তার ছেলের উপরও একই ধরনের প্রভাব আছে। চিকিৎসার পর সেই ছেলেও সুস্থ হয়ে গেল। তার মা আমাদের খুব কৃতজ্ঞতা জানালেন। এইভাবে আমরা অনেক পরিবারকে সাহায্য করেছি। আমাদের নিজেদের সেই কঠিন অভিজ্ঞতা অন্যদের কাজে লেগেছে। তানভীর এখন এই কাজে পুরোপুরি নিবেদিত। সে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদের সাথে কথা বলে, তাদের সচেতন করে। তার স্ত্রী রুমানাও এই কাজে তার সাথে যোগ দিয়েছে। তারা একসাথে মিলে অনেক পরিবারকে সাহায্য করেছে। একদিন রুমানা আমাকে বলল, আম্মা, এই কাজ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমাদের পরিবার কতটা সৌভাগ্যবান। আমি জিজ্ঞেস করলাম, কেন? কারণ আমরা সেই কঠিন সময়ে একসাথে ছিলাম। কিন্তু অনেক পরিবার এই ধরনের সমস্যায় ভেঙে যায়। হ্যাঁ, সেটা ঠিক। আর সবচেয়ে বড় কথা, আপনি তানভীরকে ছেড়ে দেননি। অনেক মাই হয়তো এই পরিস্থিতিতে সন্তানকে ত্যাগ করত। আমি বললাম, মা কখনো সন্তানকে ছেড়ে দিতে পারে না। যতই সমস্যা হোক। সেটাই তো আপনার মহত্ব। সুমাইয়া এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে আমাদের এই কাজে খুব গর্ববোধ করে। তার বন্ধুরা যখন আমাদের কাজের কথা শুনে তখন তারাও অভিভূত হয়। সুমাইয়া একদিন বলল, আম্মা, আমি বড় হয়ে তোমার মতো মানুষদের সেবা করতে চাই। আমি খুশি হয়ে বললাম, সেটা খুব ভালো কথা। আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমি চাই এই ধরনের সমস্যায় আক্রান্ত মানুষদের সাহায্য করতে। আমি তাকে আশীর্বাদ করে বললাম, তোর ইচ্ছা পূরণ হোক। রফিকও এখন অবসরে গিয়ে আমাদের এই কাজে সময় দেন। তিনি বলেন যে এই কাজ করে তিনি অনেক মানসিক শান্তি পান। মৌসুমী, একদিন তিনি আমাকে বললেন, আমি গর্বিত যে আমার স্ত্রী এত মহান কাজ করছেন। আমি বললাম, এটা আমার একার কাজ নয়। আমরা সবাই মিলে করছি। কিন্তু প্রেরণাটা তোমার কাছ থেকেই এসেছে। আমার নাতিনাতনীরা এখন বড় হচ্ছে। তারা আমাদের এই কাজের কথা জানে। তারা গর্বিত যে তাদের পরিবার মানুষের সেবা করে। আরিয়ান একদিন বলল, নানি, আমি বড় হয়ে তোমার মতো মানুষের সাহায্য করব। আমি তাকে কোলে নিয়ে বললাম, তুমি আমার চেয়েও ভালো কাজ করবে। কিভাবে? তুমি আরও বেশি মানুষকে সাহায্য করবে। তুমি আরও বেশি পরিবারকে একসাথে রাখবে।
আয়েশাও বলল, নানি, আমিও বড় হয়ে তোমার মতো হব। আমি দুজনকেই জড়িয়ে ধরে বললাম, তোমরা দুজনেই আমার গর্ব। আজ যখন আমি পিছনে তাকাই, তখন মনে হয় যে সেই কঠিন সময়টা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। সেই অভিজ্ঞতা থেকেই আমরা শিখেছি যে মানুষের সেবা করা কতটা গুরুত্বপূর্ণ। আমরা এখন একটি সামাজিক সংগঠন গঠন করেছি যেটার নাম পারিবারিক বন্ধন রক্ষা সমিতি। এই সংগঠনের মাধ্যমে আমরা নিয়মিত বিভিন্ন পরিবারকে সাহায্য করি। গুরুজি আমাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে কাজ করেন। তিনি আমাদের পরামর্শ দেন এবং কঠিন কেসগুলো সামলাতে সাহায্য করেন। আসিফ আমাদের সংগঠনের গবেষণা বিভাগের প্রধান। সে নিয়মিত এই ধরনের সমস্যা নিয়ে গবেষণা করে এবং নতুন সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করে। আমাদের সংগঠনের কাজের কথা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। অনেক জেলা থেকে মানুষ আমাদের সাহায্য চায়। একদিন রাজধানী থেকে একটি পরিবার আমাদের কাছে এসেছিল। তাদের মেয়ের সাথে অনুরূপ সমস্যা হয়েছিল। আমরা তাদের সাহায্য করেছিলাম। তারা যাওয়ার সময় বলেছিল, আপনাদের মতো মানুষ আছে বলেই আমাদের সমাজে এখনও আশা আছে। এই কথা শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের কাজ সার্থক হচ্ছে। আজ যখন আমি এই দীর্ঘ গল্পের শেষ দিকে এসে পৌঁছেছি, তখন মনে হচ্ছে যেন একটা যুগ অতিক্রম করেছি। সেই নদীর ধারে যে ঘটনা দিয়ে সবকিছু শুরু হয়েছিল, সেখান থেকে আজ আমরা কত দূর এসেছি। তানভীর এখন শুধু আমার ছেলে নয়, সে আমার সহকর্মীও। আমরা একসাথে মানুষের সেবা করি। তার স্ত্রী রুমানা আমার মেয়ের মতো। সুমাইয়া আমার গর্ব। আর রফিক আমার জীবনের সঙ্গী এবং কাজের সাথী। আমাদের পরিবার এখন শুধু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা অনেক পরিবারের সাথে জড়িত। আমরা অনেক মানুষের জীবনে ভূমিকা রাখছি। এই কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি যে মানুষের মন কতটা জটিল। আমি শিখেছি যে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। আমি শিখেছি যে ধৈর্য আর বিশ্বাস দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। আর সবচেয়ে বড় কথা, আমি শিখেছি যে পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়। পরিবার হল ভালোবাসার বন্ধন। যারা একে অপরের পাশে দাঁড়ায়, তারাই পরিবার। আজ যখন আমি আমার নাতিনাতনীদের দেখি, তখন মনে হয় যে আমাদের সেই সংগ্রাম সার্থক হয়েছে। তারা একটা শক্তিশালী পরিবারে বড় হচ্ছে। তারা জানে যে পরিবার মানে কি। তারা আরও জানে যে মানুষের সেবা করা একটা মহৎ কাজ। তারা দেখেছে যে তাদের পরিবার কিভাবে অন্য পরিবারগুলোকে সাহায্য করে। আমি আশা করি যে তারা বড় হয়ে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাবে। তারা আমাদের চেয়েও বেশি পরিবারকে সাহায্য করবে। এই হল আমার সেই দীর্ঘ, রহস্যময়, রোমাঞ্চকর গল্প। একটি গল্প যেটি ব্যক্তিগত সংকট থেকে শুরু হয়ে সামাজিক সেবায় পরিণত হয়েছে। আমি যারা এই গল্প শুনেছেন তাদের সবাইকে বলতে চাই, পরিবারের বন্ধন রক্ষা করুন। একে অপরকে বিশ্বাস করুন। আর যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা একা সামলানোর চেষ্টা না করে সাহায্য নিন। আমাদের সমাজে এই ধরনের নেতিবাচক শক্তি কাজ করছে। তারা আমাদের পারিবারিক বন্ধন ভাঙতে চায়। কিন্তু যদি আমরা সবাই একসাথে দাঁড়াই, তাহলে তাদের কোনো কৌশলই কাজ করবে না। ভালোবাসা, ধৈর্য, বিশ্বাস, এই তিনটি জিনিস দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। আমাদের পরিবারের গল্প সেটারই প্রমাণ। আজ আমি এই গল্প শেষ করছি এই আশায় যে যারা শুনেছেন তারা উপকৃত হবেন। তারা নিজেদের পরিবারকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা সমাধানের উপায় খুঁজে পাবেন। পরিবার আমাদের সবচেয়ে বড় সম্পদ। সেটা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেগুলো আমি এখন বলবো। কয়েক বছর পর একদিন তানভীর আমার কাছে এসে বলল, মা, আমি একটা গুরুত্বপূর্ণ সংবাদ পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কী সংবাদ? করিম মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি চমকে উঠলাম। কেন? সে আরও অনেক পরিবারের উপর এই ধরনের অত্যাচার চালিয়েছে। অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি একটু স্বস্তি পেলাম। ভালো হয়েছে। এখন আর সে কারো ক্ষতি করতে পারবে না। তানভীর আরও বলল, পুলিশ জানতে চায় যে আমরাও তার বিরুদ্ধে অভিযোগ করব কিনা। আমি ভাবলাম, তুই কি মনে করিস? আমি মনে করি আমাদের অভিযোগ করা উচিত, যাতে ভবিষ্যতে সে আর কোনো পরিবারের ক্ষতি করতে না পারে। আমি তার কথায় রাজি হলাম। আমরা পুলিশের কাছে গিয়ে আমাদের অভিজ্ঞতার কথা বললাম। পুলিশ অফিসার বললেন, আপনাদের অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা তার বিরুদ্ধে আরও শক্তিশালী মামলা করতে পারব।
আদালতে মামলা চলার সময় জানা গেল যে করিম মিয়া একটি বড় চক্রের সদস্য ছিল। তারা বিভিন্ন এলাকায় এই ধরনের কাজ করত। আদালতে যখন তার সাজা হল, তখন আমি একটু শান্তি পেলাম। অন্তত ভবিষ্যতে আর কোনো পরিবারকে এই যন্ত্রণা সহ্য করতে হবে না। কিন্তু আদালতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা গেল যে এই ধরনের চক্র শুধু আমাদের দেশে নয়, বিভিন্ন দেশেই কাজ করছে। তাদের উদ্দেশ্য হল সমাজের পারিবারিক ভিত্তি দুর্বল করা। এই তথ্য জানার পর আমাদের কাজের গুরুত্ব আরও বেড়ে গেল। আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সংগ্রাম শুধু ব্যক্তিগত নয়, এটা একটা সামাজিক সংগ্রাম। আমাদের সংগঠন পারিবারিক বন্ধন রক্ষা সমিতির কাজ আরও বিস্তৃত হল। আমরা বিভিন্ন জেলায় শাখা খুলতে লাগলাম। সুমাইয়া তার পড়াশোনা শেষ করে আমাদের সংগঠনে যোগ দিল। সে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিল। তার পেশাগত জ্ঞান আমাদের কাজে অনেক সাহায্য করছে। একদিন সুমাইয়া আমাকে বলল, আম্মা, আমি আমাদের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখতে চাই। আমি বললাম, সেটা খুব ভালো আইডিয়া। অনেক মানুষ এই বই পড়ে উপকৃত হবে। সুমাইয়া একটি বই লিখেছে যার নাম পারিবারিক বন্ধনের শক্তি। এই বইয়ে আমাদের পুরো অভিজ্ঞতা লেখা আছে। বইটি অনেক জনপ্রিয় হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় এই বইটি তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। মনোবিজ্ঞানের ছাত্রছাত্রীরা এই বই পড়ে আমাদের কাজ সম্পর্কে জানতে পারছে। একদিন একটি টেলিভিশন চ্যানেল আমাদের সাক্ষাৎকার নিতে এলো। তারা আমাদের গল্প সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছিল। সেই সাক্ষাৎকারে আমি বললাম, আমাদের এই যাত্রা শুরু হয়েছিল একটি ব্যক্তিগত সমস্যা দিয়ে, কিন্তু আজ সেটা একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। তানভীর বলল, আমাদের লক্ষ্য হল প্রতিটি পরিবারকে শক্তিশালী করা, যাতে কেউ আমাদের পারিবারিক বন্ধন ভাঙতে না পারে। সেই অনুষ্ঠান প্রচারের পর আমাদের কাছে সারা দেশ থেকে অসংখ্য ফোন আসতে লাগল। অনেক মানুষ আমাদের সাহায্য চাইতে লাগল। আমরা একটি হেল্পলাইন চালু করলাম। যে কেউ যে কোনো সময় ফোন করে আমাদের সাহায্য চাইতে পারে। রফিক এই হেল্পলাইনের দায়িত্ব নিলেন। তিনি প্রতিদিন কয়েক ঘণ্টা সময় দিয়ে মানুষের সমস্যা শোনেন এবং তাদের পরামর্শ দেন। একদিন রফিক আমাকে বললেন, মৌসুমী, প্রতিদিন যত ফোন আসে তাতে আমি বুঝতে পারি যে এই সমস্যা কত ব্যাপক। আমি বললাম, হ্যাঁ, আমরা যা ভেবেছিলাম সমস্যা তার চেয়েও বড়। কিন্তু আমাদের কাজের ফলে অনেক পরিবার উপকৃত হচ্ছে। সেটাই আমাদের সান্ত্বনা। আমাদের সংগঠনের কাজ দেখে সরকারও আগ্রহী হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা আমাদের কাজকে সরকারি পৃষ্ঠপোষকতা দিতে চায়। তানভীর বলল, মা, সরকারি সাহায্য পেলে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারব। আমি বললাম, কিন্তু আমাদের নিজেদের স্বাধীনতা যেন হারিয়ে না যায়। আমরা যেভাবে কাজ করি সেটা যেন অটুট থাকে। আমরা সরকারের সাথে একটি চুক্তি করেছি যেখানে আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা হয়েছে। সরকারি সহায়তায় আমরা সারা দেশে আমাদের কাজ বিস্তৃত করতে পেরেছি। প্রতিটি জেলায় আমাদের অফিস আছে। আমাদের নাতিনাতনীরা এখন আমাদের কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। আরিয়ান স্কুলে থাকতেই একটি ক্লাব গঠন করেছে যেখানে তারা পারিবারিক বন্ধনের গুরুত্ব নিয়ে আলোচনা করে। আয়েশাও তার বন্ধুদের সাথে মিলে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের কাজের প্রচার করে। একদিন আরিয়ান আমাকে বলল, নানি, আমার স্কুলের অনেক বন্ধু বলেছে যে তাদের পরিবারেও সমস্যা আছে। আমি বললাম, তাহলে তুই তাদের আমাদের কাছে পাঠিয়ে দে। আমি সেটাই করেছি। কয়েকজনের পরিবার আমাদের অফিসে গেছে। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো কাজ করেছিস। এইভাবে আমাদের কাজ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে। আমি আশা করি যে আমাদের পরের প্রজন্ম এই কাজ আরও এগিয়ে নিয়ে যাবে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা বিভিন্ন দেশে এই ধরনের কাজ করে। তারা আমাদের অভিজ্ঞতা জানতে চায়। আমরা তাদের সাথে যোগাযোগ রেখেছি। হয়তো ভবিষ্যতে আমাদের কাজ আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে যাবে। তানভীর বলেছে, মা, তোমার সেই ধৈর্য আর ভালোবাসা আজ সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমি বলেছি, এটা শুধু আমার কৃতিত্ব নয়, আমাদের সবার মিলিত প্রচেষ্টার ফল। আজ যখন আমি এই গল্প বলছি তখন আমার মনে হচ্ছে যে জীবন সত্যিই অদ্ভুত। একটি কঠিন সময় থেকে শুরু করে আমরা আজ এত দূর এসেছি। আমার সেই নৌকায় যাত্রার দিনটি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল। সেদিন যা ঘটেছিল সেটা আমাদের পুরো জীবনের গতিপথ বদলে দিয়েছে। আমি কৃতজ্ঞ যে আমি সেই কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। আমি কৃতজ্ঞ যে আমার পরিবার আমার পাশে ছিল। আর সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি আমার সন্তান তানভীরের কাছে, যে সেই কঠিন সময়ে আমার উপর বিশ্বাস রেখেছিল।
যে তার সমস্যা স্বীকার করেছিল এবং চিকিৎসা নিতে রাজি হয়েছিল। আজ তানবীর একজন সুখী মানুষ, একজন ভালো স্বামী, একজন ভালো বাবা আর একজন আদর্শ সন্তান। তার জীবনে আর কোনো অস্বাভাবিকতা নেই। তার স্ত্রী রুমানা আমার মেয়ের মতো। সে আমাকে খুব সম্মান করে এবং ভালোবাসে। তাদের সংসার খুব সুখের। সুমাইয়া এখন একজন প্রতিষ্ঠিত মনোবিজ্ঞানী। তার একটি নিজস্ব চেম্বার আছে। সেখানে সে এই ধরনের সমস্যায় আক্রান্ত মানুষদের চিকিৎসা করে। রফিক এখন সম্পূর্ণভাবে আমাদের সামাজিক কাজে নিবেদিত। তিনি বলেন যে এই কাজ তার জীবনে নতুন অর্থ এনে দিয়েছে। আমাদের নাতিনাতনীরা এখন আমাদের গর্ব। তারা ভবিষ্যতের আশা। তারা আমাদের এই কাজ এগিয়ে নিয়ে যাবে। আজ সন্ধ্যায় যখন আমরা সবাই একসাথে বসি, তখন মনে হয় যে আমাদের পরিবারটা কতটা পূর্ণ। সেই নদী পার হওয়ার দিনে আমি কল্পনাও করতে পারিনি যে আমরা এত দূর যেতে পারব। আমাদের সেই কঠিন অভিজ্ঞতা আজ হাজার হাজার পরিবারের কাজে আসছে। আমাদের যন্ত্রণা আজ অন্যদের মুক্তির কারণ হয়েছে। এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় সত্য। আমাদের কষ্ট থেকেই আমাদের শক্তি জন্মায়। আমাদের সংগ্রাম থেকেই আমাদের সাফল্য আসে। যারা আমার এই দীর্ঘ গল্প শুনেছেন, তাদের কাছে আমার একটি অনুরোধ। আপনারা আপনাদের পরিবারকে ভালোবাসুন। একে অপরের পাশে দাঁড়ান। কোনো সমস্যা হলে একসাথে সমাধান করুন। আর যদি কোনো বাহ্যিক শক্তি আপনাদের পরিবারকে ভাঙতে চায়, তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ুন। ভালোবাসা আর একতার কাছে কোনো নেতিবাচক শক্তিই টিকতে পারে না। আমাদের পরিবারের গল্প সেটারই প্রমাণ। আমরা একসাথে ছিলাম বলেই সব বাধা অতিক্রম করতে পেরেছি। পরিবার আমাদের প্রথম স্কুল। এখানেই আমরা ভালোবাসা, ত্যাগ আর ক্ষমার শিক্ষা পাই। এই শিক্ষাগুলো আমাদের জীবনে সবচেয়ে কাজে আসে। আমি আশা করি যে আমার এই গল্প অনেক পরিবারের কাজে আসবে। তারা বুঝতে পারবেন যে পরিবারের শক্তি কতটা অসীম। আজ আমি এই গল্পের সমাপনী টানছি এই প্রার্থনা নিয়ে যে আমাদের সমাজের প্রতিটি পরিবার শক্তিশালী হোক। প্রতিটি মা-বাবা তাদের সন্তানদের সঠিক পথ দেখাতে পারুন। আর প্রতিটি সন্তান তাদের পরিবারের গর্ব হয়ে উঠুক। এই হল আমার সেই রহস্যময় যাত্রার সম্পূর্ণ বিবরণ। একটি যাত্রা যেটি ব্যক্তিগত সংকট থেকে শুরু হয়ে সামাজিক সেবায় পরিণত হয়েছে। একটি যাত্রা যেটি আমাদের সবাইকে শিখিয়েছে যে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তানভীর বলেছিল, তাহলে আমার ক্ষেত্রে সেই দুর্বলতা কি ছিল? তোমার মায়ের প্রতি অতিরি বর্ষাকালে আমাদের গ্রামের নদী ভরে যায়। হাটবাজার করতে গেলে নৌকায় পার হতে হয়। আজ ছেলে আমাকে নিয়ে নৌকায় উঠল। মাঝি নৌকা চালাচ্ছে। মাঝন্দিতে এসে হঠাৎ জোর হাওয়া উঠল। নৌকা দুলতে লাগল। আমার ভয় লেগে গেল। ছেলে আমাকে কোলে তুলে নিল। বলল, মা, ভয় পাবে না। আমি আছি। তার কোলে মাথা রেখে চোখ বন্ধ করলাম। সে আমার চুলে হাত বুলাচ্ছিল। কিছুক্ষণ পর নৌকা স্থির হল। চোখ খুলে দেখি তার দিকে তাকিয়ে আছি। সে কানে কানে বলল, মা, তুমি আমার কোলে এত সুন্দর লাগছ। আমি চাই তুমি সারা জীবন এভাবেই থাকো। মাঝি আমাদের দিকে তাকিয়ে হাসছিল। ছেলে আমার গালে হাত রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা। নদীর জল আমাদের নৌকার নিচে ছলছল করছিল। সে আরও বলল, মা, আমরা এই নদী পেরিয়ে নতুন জীবনে যাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর সুমাইয়া। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুমাইয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের গ্রামটা খুবই সুন্দর। চারপাশে সবুজ ধানের ক্ষেত, আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটা বড় নদী। এই নদীটাই আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে গভীরভাবে। বর্ষাকালে এই নদী হয়ে ওঠে আরও প্রশস্ত, আরও গভীর। আর আমাদের হাটবাজার করতে হলে এই নদী পার হতেই হয়। আমার ছেলে তানভীর প্রায়ই আমাকে সাহায্য করে এই নদী পার হতে। সেদিনটা ছিল একটা বিশেষ দিন। আকাশে মেঘ জমেছে, কিন্তু বৃষ্টি শুরু হয়নি এখনো। আমি বাজার থেকে কিছু জিনিস কিনে আনার জন্য বের হয়েছি। তানভীর বলল, মা, একা যেও না।
আমি তোমার সাথে যাব। আমি বললাম, তোর পড়াশোনা আছে না? সে হাসি দিয়ে বলল, মা, তোমার চেয়ে বড় পড়াশোনা আর কি থাকতে পারে? আমরা নদীর ঘাটে পৌঁছালাম। সেখানে কয়েকটা নৌকা বাঁধা ছিল। আমাদের পরিচিত মাঝি করিম মিয়া ছিলেন। তিনি আমাদের দেখে হাসি দিয়ে বললেন, আসেন ভাবি, আসেন তানভীর। আজ নদীতে একটু ঢেউ আছে, তবে চিন্তা নেই। আমি আছি না। আমরা নৌকায় উঠলাম। তানভীর আমার পাশে বসল। নৌকা চলতে শুরু করল। প্রথমে সব কিছু ঠিকই ছিল। কিন্তু নদীর মাঝামাঝি এসে হঠাৎ করে আকাশের অবস্থা পাল্টে গেল। জোর হাওয়া দিতে শুরু করল। নৌকা দুলতে লাগল প্রচণ্ডভাবে। আমার বুক ধড়ফড় করতে শুরু করল। আমি কখনোই এত জোর ঢেউয়ের মধ্যে নৌকা ছিলাম না। আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তানভীর সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ আমাকে কোলে তুলে নিল। মা, ভয় পাবে না। আমি আছি। তার গলার স্বরে এমন একটা আশ্বাসের ভাব ছিল যে আমার মনটা কিছুটা শান্ত হল। তার কোলে মাথা রেখে আমি চোখ বন্ধ করে রইলাম। সে আমার মাথায় হাত বুলাচ্ছিল। তার স্পর্শটা ছিল এত নরম, এত ভালোবাসায় ভরা। আমি অনুভব করলাম একটা অদ্ভুত নিরাপত্তার অনুভূতি। এই ছেলেটা যখন ছোট ছিল, আমি তাকে এভাবেই কোলে নিয়ে নিরাপত্তা দিতাম। আজ সে আমাকে নিরাপত্তা দিচ্ছে। কিছুক্ষণ পর নৌকা স্থির হল। হাওয়া একটু কমে এসেছে। আমি চোখ খুলে দেখি তানভীরের দিকে তাকিয়ে আছি। তার চোখে একটা অদ্ভুত ভাব। সে খুব আস্তে কানে কানে বলল, মা, তুমি আমার কোলে এত সুন্দর লাগছ। আমি চাই তুমি সারা জীবন এভাবেই থাকো। তার এই কথাটা শুনে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হল। এটা তো আমার ছেলে। কিন্তু তার কথায় এমন একটা গভীরতা ছিল। করিম মিয়া আমাদের দিকে তাকিয়ে হাসছিলেন। তানভীর আমার গালে হাত রাখল। তার স্পর্শ ছিল অনেক কোমল। সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা। আমার মাথা ঘুরতে লাগল। এই কথাগুলো কি? এ তো আমার নিজের সন্তান। কিন্তু তার কথায় এমন একটা আবেগ ছিল যেটা আমি বুঝতে পারছিলাম না। নদীর জল আমাদের নৌকার তলায় ছলছল করে বইছিল। তানভীর আরও বলল, মা, আমরা এই নদী পেরিয়ে নতুন জীবনে যাই। নতুন জীবন? এর মানে কি? আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে একটা রহস্যময় ভাব। এমন লাগছিল যেন সে কোনো গোপন কিছু জানে যেটা আমি জানি না। করিম মিয়া বললেন, ভাবি, আর কিছুক্ষণেই আমরা ওপারে পৌঁছে যাব। আজকের মতো ঝড়ঝঞ্ঝা শেষ, কিন্তু আমার মনে হচ্ছিল যেন আসল ঝড় এখনো শুরুই হয়নি। আমরা ওপারে পৌঁছালাম। তানভীর আমাকে নৌকা থেকে নামতে সাহায্য করল। তার হাতের স্পর্শে আমি একটা অদ্ভুত কাঁপুনি অনুভব করলাম। এ কি হচ্ছে আমার সাথে? বাজারে যাওয়ার পথে তানভীর আমার হাত ধরে রাখল। সাধারণত সে এভাবে আমার হাত ধরে না। আজ যেন সব কিছুই আলাদা মনে হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তানভীর, তুই আজ কেমন অন্যরকম আচরণ করছিস কেন? সে হেসে বলল, মা, আমি তো সব সময় তোমাকে ভালোবাসি। আজ হয়তো একটু বেশি প্রকাশ করছি। তার এই উত্তরে আমার আরও বেশি কৌতূহল জাগল। বাজারে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। তানভীর সব কিছুতেই আমার পছন্দ জানতে চাইছিল। মা, এই শাড়িটা তোমার গায়ে চমৎকার লাগবে। এই গহনাটা তোমার জন্য নিয়ে নিই, এমন সব কথা বলছিল যেগুলো সাধারণত ছেলেরা মায়ের জন্য বলে না। এক জায়গায় একটা পুরনো দোকান ছিল। সেখানে একজন বৃদ্ধ মানুষ বসেছিলেন। তিনি আমাদের দেখে বললেন, বাবা, তোমার বউ খুব সুন্দর। তানভীর তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, উনি আমার। আমি অবাক হয়ে তানভীরের দিকে তাকালাম। সে কেন এই বৃদ্ধকে সংশোধন করল না? কেন বলল না যে আমি তার মা? বৃদ্ধ মানুষটি আরও বললেন, তোমরা খুব সুন্দর জোড়া। ভগবান তোমাদের সুখে রাখুন। তানভীর শুধু মাথা নেড়ে সম্মতি জানাল। আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি তানভীরকে কিছু জিজ্ঞেস করার আগেই সে বলল, মা, এখন আর ফেরার সময় হয়ে গেছে। চলো। ফেরার পথে আবার নৌকায় উঠতে হল। এবার আকাশ পরিষ্কার। কিন্তু আমার মনের আকাশে ঝড় উঠেছে। তানভীর আবার আমার খুব কাছে বসল। তার আচরণ দেখে করিম মিয়াও কিছুটা অবাক হচ্ছিলেন। মা, তানভীর বলল, তুমি কি আমাকে নিয়ে খুশি? কেন এমন প্রশ্ন করছিস? আমি চাই তুমি সব সময় আমার কাছেই থাকো, অন্য কারো কাছে না। তানভীর, তুই কি বলতে চাইছিস? সে আমার হাত ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাবে। কিন্তু আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেটা একজন ছেলের মায়ের প্রতি থাকা উচিত নয়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা।
তুই কি বলছিস তানভীর? আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারছি না। তোমার প্রতি আমার অনুভূতিগুলো পরিবর্তন হয়ে গেছে। করিম মিয়া এই কথাবার্তা শুনে নৌকার গতি বাড়িয়ে দিলেন। তিনি বুঝতে পেরেছেন যে এখানে কিছু গভীর ব্যাপার হচ্ছে। তানভীর, তুই আমার ছেলে। এমন কথা বলতে নেই। মা, আমি জানি। কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারছি না। তোমার প্রতি আমার যে অনুভূতি সেটা। থামো, আমি চিৎকার করে বললাম। আর একটা কথাও বলবি না। নৌকা ঘাটে পৌঁছানোর সাথে সাথে আমি দৌড়ে নৌকা থেকে নেমে গেলাম। তানভীর পিছন পিছন এলো। মা, দয়া করে আমার কথা শোনো। আমি তার দিকে ফিরে বললাম, তুই বাড়িতে যা। আমি একা আসব। মা, আমি তোমাকে একা ছেড়ে যেতে পারব না। আমি বলছি যা। তানভীর মাথা নিচু করে বলল, ঠিক আছে মা। কিন্তু একদিন না একদিন তোমাকে আমার সব কথা শুনতেই হবে। আমি একা একা বাড়ির পথে হাঁটতে লাগলাম। আমার মাথায় হাজারো চিন্তা। এ কি হল? আমার ছেলে আমার প্রতি এমন অনুভূতি পোষণ করে? এটা তো একেবারেই ভুল। বাড়িতে পৌঁছে দেখি তানভীর এসে গেছে। সে তার রুমে। আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার স্বামী রফিক সন্ধ্যায় অফিস থেকে ফিরবেন। আমি তাকে কিছু বলবো কি না ভাবতে লাগলাম। কিন্তু কি বলবো? যে আমার ছেলে আমাকে একজন নারী হিসেবে দেখে? এটা তো অকল্পনীয়। রফিক শুনলে কি ভাববেন? রাতে খাবার সময় আমরা সবাই একসাথে বসলাম। তানভীর স্বাভাবিকের চেয়ে কম কথা বলছিল। সুমাইজা তার দাদার সাথে খেলার গল্প বলছিল। রফিক তার অফিসের কাজের কথা বলছিলেন। কিন্তু আমি কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। খাওয়া শেষে তানভীর আমার কাছে এলো। মা, আমি তোমার সাথে কথা বলতে পারি? এখন নয় তানভীর। কখন তাহলে? আমি জানি না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমার মনের কথাগুলো না বললে আমি আর থাকতে পারব না। আমি তার দিকে তাকালাম। তার চোখে পানি। আমার মনেও দয়া হল। এ তো আমার সন্তান। তার কষ্ট দেখে আমিও কষ্ট পাচ্ছি। ঠিক আছে, আমি বললাম। তবে অন্য কেউ যেন শুনতে না পায়। আমরা বাগানে গেলাম। চাঁদের আলো চারপাশটা সুন্দর লাগছিল। তানভীর বলতে শুরু করল, মা, আমি কবে থেকে যে তোমাকে এভাবে দেখতে শুরু করেছি সেটা আমি নিজেও জানি না। প্রথমে মনে করেছিলাম এটা স্বাভাবিক মায়ের প্রতি ভালোবাসা। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমার অনুভূতি অন্যরকম। আমি চুপ করে শুনছিলাম। আমি তোমাকে দেখি আর মনে হয় তুমি আমার। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমি জানি এটা ভুল। কিন্তু আমি কি করব মা? আমার হৃদয় তো আমার নিয়ন্ত্রণে নেই। তার কথা শুনে আমার চোখে পানি এসে গেল। তানভীর, তুই ভুল পথে যাচ্ছিস। আমি তোর মা। এর চেয়ে পবিত্র সম্পর্ক আর কিছু হতে পারে না। আমি জানি মা। কিন্তু আমি আর কি করব? আমি কি ডাক্তার দেখাব? মনোবিদের কাছে যাব? আমি তার কাঁধে হাত রাখলাম। তুই শুধু একটা বিভ্রান্তির মধ্যে আছিস। এটা কেটে যাবে। কিন্তু কখন মা? আমি তো প্রতিদিন এই যন্ত্রণা নিয়ে বাঁচি। তোমাকে দেখি আর মনে হয় তোমাকে জড়িয়ে ধরি। কিন্তু পারি না, কারণ আমি জানি এটা ভুল। আমার মনে হচ্ছিল যেন আমি একটা অন্ধকার গর্তে পড়ে যাচ্ছি। আমার ছেলে এমন কষ্টে আছে যেটা আমি কখনো ভাবিনি। তানভীর, তুই কি কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করেছিস? হ্যাঁ মা। অনেক মেয়ে আছে যারা আমার সাথে বন্ধুত্ব করতে চায়। কিন্তু আমার মনে হয় তারা সবাই তোমার চেয়ে কম সুন্দর, কম বুদ্ধিমতী। এটা তোর ভ্রম তানভীর। তুই এই তুলনাটা করিস না। আমি চেষ্টা করেছি মা। কিন্তু পারিনি। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। আমার ছেলের এই সমস্যার সমাধান কি? তানভীর, তুই কি চাইছিস যে আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই? না মা। আমি চাই আমরা এখানেই থাকি। কিন্তু আমি চাই তুমি আমার পাশে থাকো। শুধু আমার। তার এই কথায় আমি বুঝতে পারলাম যে সমস্যাটা আরও গভীর। তানভীর আমাকে অধিকার করতে চায়। তানভীর, তোর বাবার কথা ভাবিস না? বাবাকে আমি ভালোবাসি। কিন্তু তুমি আমার কাছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমার মাথা ঘুরতে লাগল। এ কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমার স্বামীর সাথে প্রতিযোগিতা করছে আমার জন্য? তানভীর, তুই ভুল করছিস। আমি তোর মা। আমি তোর বাবার স্ত্রী।
এই সম্পর্কগুলো পরিবর্তন করা যায় না। কিন্তু মা, প্রেম কি কোনো নিয়ম মানে? আমি তো তোমাকে প্রেম করি। এই কথা শুনে আমার পা যেন মাটিতে থাকল না। আমার নিজের ছেলে আমাকে প্রেম করে? এটা তো সম্পূর্ণ অস্বাভাবিক। তানভীর, তুই একটা মনোবিদের সাথে কথা বল। আমি তোর সাথে যাব। মা, আমি কোনো অসুস্থ মানুষ নই। আমি শুধু ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা ভুল তানভীর। কেন ভুল মা? কারণ সমাজ এটাকে ভুল বলে? নাকি কারণ এটা অস্বাভাবিক? আমি তার যুক্তির জবাব দিতে পারছিলাম না। কিন্তু আমার মনে হচ্ছিল এটা ভুল। তানভীর, আমি তোর সাথে এই বিষয়ে আর কথা বলতে পারব না। তুই দয়া করে এই ভাবনা মাথা থেকে বের করে দে। আমি ঘরে ঢুকে যেতে চাইলাম। তানভীর আমার হাত ধরল। মা, আমি তোমাকে ছাড়তে পারব না। তুমি আমার জীবন। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে ঘরে চলে গেলাম। সারারাত আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল যেন আমার চেনা পৃথিবীটা হঠাৎ করে অচেনা হয়ে গেছে। পরদিন সকালে আমি স্বাভাবিকভাবে সকলের জন্য নাশতা তৈরি করলাম। তানভীর টেবিলে এসে বসল। তার চোখে রাতের ঘুমের অভাব স্পষ্ট। সুমাইজা তার স্কুলের পোশাক পরে নাশতা খেতে এলো। রফিক অফিসের জন্য তৈরি হচ্ছিলেন। মৌসুমী, আজ তোমাকে একটু অসুস্থ লাগছে। কিছু হয়েছে নাকি? রফিক জিজ্ঞেস করলেন। আমি তাড়াতাড়ি বললাম, না না, কিছু হয়নি। একটু মাথা ব্যথা। তানভীর আমার দিকে তাকাল। তার চোখে একটা আকুতি। কিন্তু আমি তার দিকে তাকালাম না। রফিক আর সুমাইজা বের হওয়ার পর বাড়িতে শুধু আমি আর তানভীর রইলাম। সে আমার কাছে আসতে চাইল। আমি বললাম, তানভীর, আমার একা থাকতে ইচ্ছে করছে। তুইও তোর কাজ কর। কিন্তু সে আমার কথা শুনল না। এসে আমার পাশে বসল। মা, গতকাল রাতে আমি একটুও ঘুমাইনি। তোমার কথাই ভাবছিলাম। তানভীর, আমি তোকে বলেছি এই বিষয়ে আর কথা বলতে। কিন্তু মা, আমি তো আর স্বাভাবিক হতে পারছি না। তুমি যখন রান্নাঘরে কাজ করছিলে, আমি দূর থেকে তোমাকে দেখছিলাম। তোমার প্রতিটা নড়াচড়া, প্রতিটা অভিব্যক্তি আমার কাছে এত সুন্দর লাগে যে আমি নিজেকে সামলাতে পারি না। আমি রান্নাঘরে যেতে চাইলাম। সে আমার হাত ধরল। মা, আমার কথা শোনো। ছাড় আমার হাত। আমি ছাড়ব না। আমার মন খারাপ হয়ে আছে। আমি জোর করে আমার হাত ছাড়িয়ে নিলাম। তানভীর, তুই আমাকে কষ্ট দিচ্ছিস। আমি তোমাকে কষ্ট দিতে চাই না মা। আমি তোমাকে খুশি রাখতে চাই। কিন্তু তুমি আমার অনুভূতি বুঝতে চাইছ না। আমি তার দিকে ফিরে বললাম, তোর অনুভূতি? তানভীর, এটা অনুভূতি নয়, এটা একটা মানসিক সমস্যা। তুই একজন বিশেষজ্ঞের সাথে দেখা কর। আমি কোনো বিশেষজ্ঞ দেখাব না। আমি স্বাভাবিক আছি। আমার শুধু তোমার প্রয়োজন। তার কথায় আমার রাগ হল। তুই এক গুয়েমি করছিস তানভীর। আমি তোর মা। তুই আমাকে অন্যভাবে দেখতে পারিস না। কিন্তু আমি দেখি মা। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার সৌন্দর্য, তোমার কথাবার্তা, তোমার হাসি, সব কিছুই আমাকে পাগল করে দেয়। আমি কান চাপা দিয়ে বললাম, থামো। আর একটা কথাও বলবি না। কিন্তু তানভীর থামল না। সে এগিয়ে এসে বলল, মা, আমি জানি তুমি আমার কথা শুনতে চাইছ না। কিন্তু আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে দেখাবো যে আমি তোমার জন্য কতটা ভালো। ভালো? তানভীর, তুই যা করছিস সেটা ভালো নয়। তাহলে খারাপ কি মা? আমি তো তোমাকে কোনো কষ্ট দিচ্ছি না। আমি তোমাকে ভালোবাসি। আমি বুঝতে পারলাম যে তানভীরের সাথে যুক্তি করে লাভ নেই। সে তার নিজের জগতে আছে। আমি ভাবলাম রফিককে বলবো কিনা। দুপুরে খাওয়ার সময় তানভীর আমার খুব কাছে বসে খেতে চাইল। আমি তাকে বললাম অন্য দিকে বসতে। সে মুখ গোমড়া করে বসল। মা, তুমি কি আমাকে এড়িয়ে চলছ? আমি কাউকে এড়িয়ে চলি না। তাহলে আমার সাথে এত দূরত্ব কেন? কারণ তুই অস্বাভাবিক আচরণ করছিস। আমার আচরণ অস্বাভাবিক না মা। আমি শুধু আমার মনের কথা বলেছি। খাওয়ার পর আমি বিশ্রাম নিতে গেলাম। তানভীরও তার ঘরে গেল। কিন্তু কিছুক্ষণ পর সে আমার ঘরে এলো। মা, আমি তোমার সাথে কথা বলতে পারি? তানভীর, আমি বিশ্রাম নিচ্ছি। শুধু 5 মিনিট। আমি নিরুপায় হয়ে বললাম, বল। সে আমার বিছানার পাশে বসল। মা, আমি জানি তুমি আমার উপর রাগ আছো। কিন্তু আমি চাই তুমি আমাকে বুঝো। আমার এই অনুভূতি হঠাৎ করে আসেনি। এটা ধীরে ধীরে তৈরি হয়েছে।
কখন থেকে? আমার মনে হয় যখন আমি 18 বছর বয়সে পা দিয়েছি। তখন থেকেই তোমার প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে। আমি অবাক হয়ে বললাম, 3 বছর ধরে তুই এই অনুভূতি লুকিয়ে রেখেছিস? হ্যাঁ মা। আমি জানতাম এটা বলা উচিত নয়। কিন্তু গতকাল নৌকায় তোমাকে কাছে পেয়ে আমি আর সামলাতে পারিনি। আমার মনে পড়ল গতকালের সেই ঘটনা। তানভীর কেমন করে আমাকে ধরেছিল, কেমন করে আমার চুলে হাত বুলিয়েছিল। আমি তখন ভেবেছিলাম সে আমাকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু আসলে তার মনে অন্য কিছু ছিল। তানভীর, তুই কি কখনো ভেবেছিস যে এই অনুভূতি তোর জীবনকে নষ্ট করে দেবে? কিভাবে নষ্ট করবে মা? আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোকে সেভাবে ভালোবাসতে পারি না। তার চোখে পানি এসে গেল। মা, তুমি কি আমাকে একেবারেই ভালোবাসো না? আমি তোকে ভালোবাসি তানভীর। কিন্তু একজন মা হিসেবে। আর কোনোভাবে নয়। কিন্তু আমি চাই তুমি আমাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসো। সেটা সম্ভব নয়। তানভীর হঠাৎ আমার হাত ধরল। মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়ের সাথে সংসার করতে পারব না। আমি আতঙ্কিত হয়ে বললাম, তুই কি বলছিস? আমি বলছি যে আমি বিয়ে করব না। কারণ আমার কাছে তুমিই আমার স্ত্রীর মতো। আমার মাথা ঘুরতে লাগল। তানভীর, তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ, আমি পাগল। তোমার প্রেমে পাগল। আমি তার হাত ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালাম। তানভীর, তুই আমার সাথে এই আচরণ করবি না। আমি তোর মা। কিন্তু আমি তোমাকে মা হিসেবে দেখতে পারি না। তোকে দেখতে হবে। তুই আমার সন্তান। আমি তোমার সন্তান হতে চাই না। আমি তোমার প্রেমিক হতে চাই। এই কথা শুনে আমি চিৎকার করে বললাম, থামো তানভীর। আর একটা কথাও বলবি না। কিন্তু তানভীর থামল না। সে আমার কাছে এগিয়ে এলো। মা, আমি জানি তুমি আমাকে বুঝতে পারছ না। কিন্তু দয়া করে আমার কথা শোনো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম। তানভীর পিছনে এলো। মা, তুমি পালিয়ে যেও না। আমার সাথে কথা বলো। আমি বাগানে গিয়ে দাঁড়ালাম। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তানভীর আমার সামনে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি শুধু চাই তুমি আমাকে বুঝো। তানভীর, আমি তোর বাবাকে বলবো। তার চোখে ভয়ের ছাপ। না মা, বাবাকে বলো না। তিনি বুঝবেন না। তিনি কেন বুঝবেন না? তুই তার ছেলে। কিন্তু আমি তার সাথে তোমার জন্য প্রতিযোগিতা করছি। আমি হতবাক হয়ে বললাম, প্রতিযোগিতা? হ্যাঁ মা। বাবা তোমাকে পেয়েছেন। কিন্তু আমি তোমাকে চাই। আমার মনে হলো যেন আমি একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। আমার নিজের ছেলে আমার স্বামীকে প্রতিদ্বন্দ্বী মনে করছে। তানভীর, তুই কি বলছিস সেটা বুঝতে পারছিস? আমি সব বুঝতে পারি মা। আমি বুঝতে পারি যে আমার অনুভূতি অস্বাভাবিক। কিন্তু আমি কিছু করতে পারি না। আমি তার দিকে তাকালাম। তার চোখে একটা বিষাদের ছাপ। আমার মনে দয়া হল। এ তো আমার সন্তান। তার কষ্ট দেখে আমিও কষ্ট পাচ্ছি। তানভীর, তুই কি সত্যিই একজন বিশেষজ্ঞের সাহায্য নেবি? যদি তুমি আমার সাথে যাও। আমি যাব। কিন্তু তুই প্রতিজ্ঞা করো যে তুই আমার সাথে এই ধরনের কথা আর বলবি না। তানভীর একটু চিন্তা করে বলল, ঠিক আছে মা। আমি চেষ্টা করব। সন্ধ্যায় রফিক আর সুমাইজা বাড়ি ফিরল। সুমাইজা তার স্কুলের গল্প বলতে লাগল। রফিক আমাকে জিজ্ঞেস করলেন, মৌসুমী, তোমাকে আজ খুশি লাগছে না? কিছু হয়েছে নাকি? আমি বললাম, কিছু না। একটু ক্লান্তি। তানভীর চুপ করে বসেছিল। তার চোখে একটা অস্থিরতা। রাতে খাবার পর আমি তানভীরকে ডাকলাম। তানভীর, আগামীকাল আমরা ঢাকায় যাব। একজন ডাক্তারের সাথে দেখা। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা।
আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। সামিয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম সামিয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে।
যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল, সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত, তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল, আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল।
সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প, মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে।
কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। ৫৫ অধ্যায় রূপার স্বপ্ন। রূপা এখন ১০ বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে গু। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। ৭৫ অধ্যায় তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার ১ বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। ৮৮ অধ্যায় সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন ৮ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি?
রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। 19 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল।
রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে গি। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম গু। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল।
একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। গিয়ে আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।